আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? একটু জানাতে হবে। আমরা শুনতে পাচ্ছি কিনা, দেখতে পাচ্ছি কিনা একটু জানাতে হবে। এবং কোনো কিছু পাওয়ার আশা করি না। কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাতে হবে। সাউন্ড কি শোনা যাচ্ছে? আচ্ছা, সবাই আমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করি যাতে সবাই ক্লাসে জয়েন দিতে পারে। কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাও। একটু বন্ধুদেরকে মেনশন করি এবং ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দিই। আচ্ছা, তোমরা বলতেছো ওয়াল ক্লিয়ার, নো প্রবলেম। আমরা শিক্ষার্থীদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দিই। তোমরা একটু নিউরন নার্সিং ভর্তি কোচিং সহ নিউরন নার্সিং ভর্তি কোচিং থেকে যারা যুক্ত হয়েছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। নিউরন নার্সিং ভর্তি কোচিং ব্যতীত অন্য কোনো কোচিংয়ের কোনো স্টুডেন্ট আমাদের ক্লাস করতেছে কিনা একটু কমেন্ট করে জানালে উপকৃত হব, খুশি হব। আমরা কি নিউরন নার্সিং ছাড়া কি আর কেউ আছে এখানে? যাক, মাশাআল্লাহ, ভালো লাগছে যে তোমরা ভালো আছো। অনেকদিন পর লাইভে আসলাম, আসলে সবার সাথে সাক্ষাৎ হচ্ছে, ভালো লাগছে। সবাই কেমন আছো? ভালো তো আছো নাকি? যাই হোক, আজকে আমরা শতকরার ক্লাস করব। আমরা একটু বন্ধুদেরকে মেনশন করি। ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছ, আচ্ছা। বগুড়া থেকে স্যার নিউরন, তারপরে দেখছি নূরা মেনশন করছে ফ্রেন্ডকে, থ্যাংক ইউ আপু। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আমিও ভালো আছি। বগুড়া থেকে যুক্ত হয়েছে অনেকজন দেখছি। আচ্ছা, ফরিদপুরের কে কে আছো? একটু ফরিদপুরের স্টুডেন্ট দেখতে চাই। ফরিদপুর কোথায়? আর ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। তোমাদের নিজস্ব যে সকল ব্যাচ গ্রুপ আছে, হ্যাঁ, তোমাদের যেসব ব্যাচের গ্রুপ আছে ব্যাচের গ্রুপগুলোতে একটু দিয়ে দাও যেন সবাই ক্লাসটাতে জয়েন দিতে পারে। হ্যাঁ, জান্নাত, হ্যাঁ, বগুড়া থেকে তোমাকে চিনি। ফারহানা আক্তার দিনাজপুর নিউরন থেকে, আচ্ছা, থ্যাংক ইউ দিনাজপুর থেকে যুক্ত হওয়ার জন্যে। আচ্ছা, শেষ বিকেল ময়মনসিংহ থেকে, আচ্ছা, আমিও ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছি। আচ্ছা, তারপর মাসুদা মিম আসছে ঠাকুরগাঁ থেকে। শাহরিয়ার শান্ত, আমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিই এবং তোমাদের যে সকল ব্যাচের যে গ্রুপগুলো আছে, ঠিক আছে, ব্যাচের গ্রুপগুলোতে একটু লিঙ্কটা পাঠিয়ে দাও ক্লাসে। আর সবাই একটু ক্লাসটাকে শেয়ার দিব, ঠিক আছে? একটু আমরা শেয়ার দিয়ে একটু ডান লিখবো, ঠিক আছে? রাজশাহী নিউরন থেকে, আচ্ছা, মিস ইউ ভাইয়া, হ্যাঁ, আই মিস ইউ সো মাচ। ফরিদপুর থেকে একজনকে পেলাম, রিমা আফরোজ। কি অবস্থা তোমাদের? বিনা আক্তার, লিজা আক্তার, তারপরে আয়েশা রহমান আছে, সঞ্জয় বগুড়া থেকে। স্যার কেমন আছো সবাই? স্যার শেয়ার ডান। আচ্ছা, আমরা একটু শেয়ার করি। হ্যাঁ, আমরা একটু ক্লাসটা শেয়ার করি প্লিজ। তোমরা আসলে শেয়ার না করলে কে করবে বলো? আচ্ছা, গ্রুপে লিঙ্ক দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর মুর্শেদা আক্তার, ফারিয়া জেরিনকে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এমএসটি রাবেয়া, তারপরে আমি ময়মনসিংহ থেকে, আমিও ময়মনসিংহ থেকে। আচ্ছা, মন্তাসা মাইশা,
ঠিক আছে। তো হ্যাঁ, তো মান্তাসা মাইশা, হ্যাঁ হ্যাঁ আপনার নাতনি। আচ্ছা আচ্ছা, তো সবাই কি দেখতে পাচ্ছ? ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু বলো তো। আচ্ছা, আজকে শতকরার ক্লাস করব। নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শতকরা। আর তোমরা, আমি কিছুদিন আগে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের কোন চ্যাপ্টারের প্রবলেম, তো তোমরা অনেকে শতকরার কথা বলেছো যে শতকরা লাভ ক্ষতি। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়াশোনা করব, এই চ্যাপ্টারটার নাম কি? শতকরা, যাকে ইংরেজিতে বলা হয় পার্সেন্ট। ঠিক আছে। আচ্ছা, এটার একটা প্রতীক আছে। তাহলে শতকরার প্রতীক কি? এই যে এরকম একটা দাগ দিয়ে দুই পাশে দুইটা ফোঁটা, এটা কপালের টিপ না, এমনি ফোঁটা। তো যাই হোক, তাহলে এটাকে বাংলাতে বলা হয় শতকরা, আর এটার ইংরেজি অনুবাদ করলে হয় যেটাকে আমরা বলি পার্সেন্ট, আর এটাকে আমরা বলি হচ্ছে একটি প্রতীক। এই চিহ্ন দ্বারা শতকরা প্রকাশ করা হয়। হ্যাঁ, তো আমরা একটা বিষয় একটু ক্লিয়ার করব যে শতকরা আসলে কি। তো দেখো শতকরা কি, এই যে এই পার্সেন্টটাকে তো আমরা এই চিহ্নটাকে শতকরা বলি, তাই না? এটার একটা মান আছে, সেটা হচ্ছে 1/100। ঠিক আছে, 1/100। তাহলে আমরা বলবো শতকরা হলো একটি ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে আমরা বলবো কি বলতো, শতকরা একটি ভগ্নাংশ। ওকে, আচ্ছা। তারপরে আমরা বলবো শুধু ভগ্নাংশ না, এটা এমন একটি ভগ্নাংশ, এটা এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 হবে। ঠিক আছে। তাহলে শতকরা, আমরা যদি জিজ্ঞাসা করি যে শতকরা কি, শতকরা কি, হ্যাঁ, এই প্রশ্নটা যদি তোমাদের কাছে করি, তাহলে কি অ্যান্সার দিতে হবে? শতকরা হলো একটি কি বলতো, ভগ্নাংশ। আচ্ছা, তাহলে শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ, এবং এটা যে কোনো ধরনের ভগ্নাংশ না, এটা এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা কি হবে, এই যে নোট অফ আউট, সর্বদা 100 হবে। অর্থাৎ শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 হবে। আমরা একটু ক্লাসটা শেয়ার করবো, একটু দেখতে চাই কারা কারা শেয়ার করছে। শেয়ার করে তোমরা হচ্ছে শেয়ার ডান লিখবা। ওকে, আচ্ছা, তাহলে খুশি হব। আর অনেক শিক্ষার্থী আছে যারা কোচিংয়ে ভর্তি হতে পারে নাই, অর্থনৈতিক প্রবলেম। আবার অনেকেই আছে যারা হচ্ছে ক্লাস পাওনি, তাদের জন্য এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা একজন আরেকজনকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। সবাই একটু শেয়ার করব প্লিজ। হ্যাঁ, আর আজকে আমরা পড়ব হচ্ছে বেসিক অফ নার্সিং ম্যাথ, এই বইটি থেকে আমরা শতকরা চ্যাপ্টারটা পড়াশোনা করব। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, যে বইটা তোমাদের জন্য আসতে যাচ্ছে সেই বইটার থেকেই আমরা শতকরা চ্যাপ্টারটা আজকে পড়াশোনা করব। ঠিক আছে। আচ্ছা, জয়পুরহাট থেকে আছি, থ্যাংক ইউ জয়পুরহাট থেকে থাকার জন্য। আমরা আজকে টপিক 11, এই বইটার নাম হচ্ছে বেসিক অফ নার্সিং ম্যাথ। তোমরা জানো কিছুদিন পরে বইটা তোমাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো বেসিক অফ নার্সিং ম্যাথের পাটিগণিত অংশের 42 থেকে 52 নাম্বার পেজ পর্যন্ত আমরা শতকরা চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। যারা শেয়ার করতেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু শেয়ার করবা ক্লাসটা, যেন সবাই আমরা শিক্ষার্থীরা ক্লাসটা দেখতে পারি। তাহলে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, শতকরা একটি চ্যাপ্টার আমরা পড়ব। এই শতকরার যে আলোচনাটা, এখান থেকে আমরা একটু আলোচনাটা পড়ি যে আমাদের বইটাতে কি লেখা আছে। পুরো বইটার উপরেই তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করব, সমস্যা নাই। যারা বই সংগ্রহ করতে চাও 1 তারিখ থেকে সংগ্রহ করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, আমি একটু জুম করে নিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তাহলে শতকরার পরিচয়, এই পরিচয় নিয়ে আমরা একটু কথা বলি যে শতকরাকে আমরা শতাংশ বা শতকরা হার বলে ডাকি।
মনে রাখবেন শতকরা হলো এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100 হবে। যেমন পার্সেন্ট বলতে আমরা বুঝি 1/100। শতকরা একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে কত হবে? 100 হবে। শতকরা শব্দটিকে আমরা সংক্ষেপে পার্সেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করি। 1 নম্বর প্রশ্ন দিকে খেয়াল করি, এটা শ্রম অধিদপ্তরের প্রশ্ন। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন আমাদের বলা হয়েছে শতকরা বলতে কি বোঝায়। হ্যাঁ, তাহলে এখানে আমাদের গ নম্বর অপশনটা উত্তর হবে। সেটা হচ্ছে যে শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। ঠিক আছে, এই গ নম্বর অপশনটা তোমাদের এখানে আনসার হবে। ওকে, আচ্ছা এখন আমরা শতকরা থেকে ভগ্নাংশ তৈরি করব। তা শতকরা থেকে ভগ্নাংশ তৈরি করার সিস্টেমটা কি একটু তোমাদেরকে বলবো আমি, তারপরে আলোচনাগুলো পড়ি। যেমন আমি তোমাদেরকে বললাম যে 75%কে ভগ্নাংশে প্রকাশ করা। এখন 75%কে ভগ্নাংশ প্রকাশ করা মানে কি? 75 আর এটা তো 75 না, 75। এই পার্সেন্টকে তুলে দিলে আমরা কত পাবো? নিচে 100 পাবো। বুঝতে পারছো? এটা একটা ভগ্নাংশ হয়ে গেল। এবার এটাকে আমরা কাটাকাটি করে ছোট করব। তাহলে 25 দিয়ে কাটা যায়, 3 25 75 আর 4 25 100। তার মানে ভগ্নাংশটা কি হলো বলো তো? 3/4। ওকে, তাহলে এখন যদি বলি 125%কে ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে আমরা কি করব? এই পার্সেন্টটা জাস্ট তুলে দিবা। তাহলে তুলে দিলে কত হবে? 100 হবে। এবার কাটাকাটি করবা, 25 দিয়ে কাটা যায়, তাহলে 5 25 125 আর 4 25 100। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 5/4। এটা আমাদের অ্যান্সার। এটা আমরা ভগ্নাংশ তৈরি করেছি। তাহলে আমি আমার শিক্ষার্থীদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি যে তোমরা এই পরবর্তী প্রশ্নগুলো পারবা কিনা। 2 নম্বর প্রশ্ন দেখো, পার্সেন্ট এর মানে 75%-এর সমান কি ভগ্নাংশ? এই যে এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এরকম অঙ্কের ক্ষেত্রে পার্সেন্টকে তুলে দিয়ে ওই সংখ্যাটির নিচে 100 লিখে কাটাকাটি করলেই উত্তর বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে সমাধানটা দেখি। শতকরা বলতে আমরা বুঝি 1/100, অর্থাৎ 75% সমান 75 গুণিতক 1/100 বা 75/100। এটাকে কাটাকাটি করলে হচ্ছে কত? 3/4। ওকে, তাহলে 125% এটাও আমরা পারবো, আমি আশাবাদী। আর 150% সমান কত ভগ্নাংশ? এটাও আমরা পারবো নাকি? আর এটাতে যদি কোনো প্রবলেম হয় তাহলে একটু জানাতে হবে। ওকে, আচ্ছা এখন একটা কথা, সেটা হচ্ছে যে মিশ্র ভগ্নাংশ থাকলে আমরা ভগ্নাংশ কি করে বানাবো? তোমরা জানো যে এরকম মিশ্র ভগ্নাংশ যদি তোমরা কোথাও দেখতে পাও তাহলে কিন্তু তোমাদের ভয় লাগা শুরু করে দেয়। ঠিক আছে, তো এটা আসলে ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাদেরকে হেল্প করছি। আমাদের বলছে 33.3% সমান কত ভগ্নাংশ, তাই না? 30 বেশি এসে কোশ্চেন, কিন্তু এটা নার্সিং এর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে 33.3% সমান কত হবে? একটু লক্ষ্য করা যায়, এই যে 33.3% সমান কত হবে, তাই না? তো সবার আগে একটা কাজ করবা, সেটা হচ্ছে যে 3 33 99 আর 1 কত? 100। তাহলে আমরা লিখবো 100/3। 100/3, এই যে এটুকু ভেঙে আমরা পাইলাম 100/3। আর এই পার্সেন্টকে যদি আমরা এখন তুলে দিই, তাহলে পার্সেন্টকে তুলে দেওয়ার কারণে আমরা পাবো 1/100। তাহলে 100 100 কেটে দিই, দিলে 33.3 এর 1% সমান কি ভগ্নাংশ হচ্ছে? 1/3। উপরে 1 আছে আর নিচে 3 আছে। আমি একটু জিজ্ঞাসা করতে যাচ্ছি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার করো তাহলে ওকে লিখবা যে হ্যাঁ ক্লিয়ার, তাহলে আমি বুঝবো যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আর যদি কনসেপ্টটা ক্লিয়ার হয় তাহলে 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার এই যে 3টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 5 6 7, এই 5 6 7 এই 3টা প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটা তোমাদেরকে আমি একটু হেল্প করব, আমাকে একটু বলতে হবে যে 5 6 7 এই 3টার মধ্যে কোন প্রশ্নটা একটু হেল্প করব, একটু বলো। হ্যাঁ, অনেকে বলতেছো ক্লিয়ার, থ্যাংক ইউ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। আচ্ছা, কোরআনের বাণী লিখছে, ওকে। তারপরে এ নুজাত, আচ্ছা। তারপরে আমরা মেনশন করতেছে নূরা, থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক ধন্যবাদ। এমডি হাশিম লিখেছে, ওকে। তো আমি তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি 5 6 7 এই 3টা প্রশ্ন আমরা একটু এক নজর সুন্দরভাবে দেখি, দেখার পরে যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে একটু বলবা। 5 নাম্বারটা আবার বুঝাই দেন, একজন লিখছেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা 5 নাম্বার প্রশ্নটা তাহলে আরেকবার দেখি। আমাদের বলছে 33.3 এর 1% সমান কত। হ্যাঁ, তো দেখো এই খেয়াল করি, পার্সেন্ট একটা জিনিস আর এইটুকু আর একটা জিনিস, দুইটা দুই রকম। হ্যাঁ ভাইয়া, মাত্র যেতে বোঝায়, আরেকবার বুঝাইতেন। হ্যাঁ, বোঝাই দিচ্ছি।
পার্সেন্ট এক জিনিস, আর এই যে 33.3 এটা আর এক জিনিস। এটাকে ভাঙলে কি পাবা, পার্সেন্টকে ভাঙলে কি পাবা? পার্সেন্টকে ভাঙলে পাবো 1/100, ঠিক আছে। আর এদের দুজনের মধ্যে কিন্তু একটা গুণ সম্পর্ক, তা ওকে। আর এই 33.3 এটাকে ভাঙবো, 3 33 হবে 99, 99 আর 1, নিচের দুটো গুণ হয় আর উপরেরটা যোগ হয়, ঠিক আছে। তাহলে 3 33 99 আর 1 কত, 100/3। এবার কি, এবার কাটাকাটি করাই তো আমাদের কাজ, তাহলে আমরা এবার কাটাকাটি করে দিই। আসো, এই 100 100 কাটা, তাহলে কি থাকলো, 1/3। এটাই হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর প্রশ্নে বলতেছো, একজন বলছে 6, একজন বলছে 7, তাহলে বাকি থাকলো কি? আচ্ছা যাই হোক, সমস্যা নেই, সব করে দিচ্ছি। 13.4 3% আর 66.3 2%, তাই তো? আচ্ছা ওকে, আমি ক্যালকুলেশন করে দিচ্ছি, তোমরা মনোযোগ দাও তাহলেই হবে। 6 নম্বর প্রশ্নটা কি, 13.4 3%, আর 7 নম্বর প্রশ্নটা কি, 66. আমার কাছে আসলে বই প্রিন্ট হয় না, তো প্রিন্ট হলে বই সামনে নিয়ে ক্লাস নিব তখন। 66.3 2%, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 66.3 2% সমান কত? ওকে, তাহলে আমি তোমাদেরকে যে কথাটা বলেছিলাম যে পার্সেন্ট আলাদা একটি বিষয়, সংখ্যা আলাদা একটি বিষয়, তাহলে এই সংখ্যাকে আবার ভাঙবা আর পার্সেন্টকে লিখবা। তো পার্সেন্টের জন্য লিখতে হবে কত, 1/100, আর এই সংখ্যাকে এখন ভাঙবো, তাহলে 4 তারং হচ্ছে কত, 52, 52 আর 3 কত হচ্ছে 55, তাহলে লিখবা 55/4। এবার এটা কাটাকাটি করবা, করে যা উত্তর আসবে তাই। এটাও একদম সেম, এই পার্সেন্টকে আগে ভাঙবো, তাহলে পার্সেন্টকে ভাঙলে কত হবে, 1/100 গুণিতক, এবার এটাকে গুণ করো, 3 66 কত হচ্ছে 198, 198 আর 2 যোগ করলে হচ্ছে আমাদের 200/3, ঠিক আছে। 200/3 হচ্ছে, মানে সংখ্যাকে একবার ভাঙতে হবে, পার্সেন্টের জন্য লিখতে হবে 1/100, পার্সেন্টের জন্য 1/100, আর এই সংখ্যাকে ভেঙে লিখতে হবে। এখন কাটাকাটি করলে উত্তর বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আসো আমরা একটু কাটাকাটি করি। আচ্ছা, 5 দিয়ে যদি কাটো তাহলে 5 কুড়ি হয় 100, ঠিক আছে, আর 5 11 হয় 55, তাহলে উপরে কি হলো, উপরে কিছুই না, উপরে মাত্র 11 আছে, আর নিচে আছে 4 গুণ 20, মানে কত, 80। এটা আমাদের উত্তর, আচ্ছা ঠিক আছে। আর এটা কেমন, এটা যদি 200-কে কাটি তাহলে 2 বার যাচ্ছে, তাহলে 2/3, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আর কি সমস্যা আছে? আর সমস্যা যদি না থাকে তাহলে বইটা থেকে আমরা একটু আলোচনা করব যে তোমাদের এটা কিভাবে লিখে দেওয়া হয়েছে। দেখো প্রত্যেকটা প্রশ্নে খুব সুন্দরভাবে সলিউশন করে দেওয়া হয়েছে। এই যে 33.3 1% সমান কত, প্রথমে 33.3 1% মানে কি, 3 33 99 আর 100/3%, ওকে, 100/3%। এখন পার্সেন্ট তুলে দিলাম, দিলে নিচে 100 গুণ হলো, কাটাকাটি করলে কত হলো, 1/3, ওকে। এবার 6 নম্বরে ওইভাবে ক্যালকুলেশন করা হয়েছে, 55/4, মানে এটাকে আমরা আগে ভেঙেছি, 4 13 52, 52 আর 3 55, তাহলে হলো কত, 55/4, তারপরে গণিতক হলো কত, এই পার্সেন্টের কারণে লেখা হলো 1/100, তাহলে এই টোটাল ক্যালকুলেশন হচ্ছে 50/400, কাটাকাটি করলে 11/80, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, আর এটাকে আমরা নিজে থেকে করতে বলেছি, হোমওয়ার্ক করতে বলেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে 25%-এর দশমিক মান কত, মানে শতকরা থেকে দশমিক বানানো, শতকরা থেকে দশমিক কি করে বানাতে হয় সেটা নিয়ে একটু কথা বলি। এখানে 2টা প্রশ্ন আছে, এখানে অবশ্য সুন্দরভাবে আলোচনা করা আছে, তোমরা আলোচনা পড়লেই পারবা। আচ্ছা, বলছে 35%-কে দশমিকে প্রকাশ করুন, তাই না? আচ্ছা, আর 9 নম্বর প্রশ্ন বলছে দশমিক হিসাবে নিচের কোনটি 5% নির্দেশ করে, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। দশমিক হিসাবে নিচের কোনটি 5% নির্দেশ করে, মানে 5%-এর দশমিক রূপ কোনটা, ঠিক আছে। এখানে আলোচনাটা আসো আগে পড়ি। এই ক্ষেত্রে পার্সেন্টকে আগে তুলে দিয়ে নিচে 100 দিতে হবে, তারপর দশমিক মান বের করতে হবে,
আচ্ছা, এই ক্ষেত্রে পার্সেন্টকে তুলে দিয়ে আগে নিচে 100 দিতে হবে, তারপর লব দিয়ে ভাগ করে দশমিক মান লবকে ভাগ করে দশমিক মান দিতে হবে, তাই না? আচ্ছা, তো এটা কিভাবে? আচ্ছা, লক্ষ্য করা যাক, আমাদের এখানে দুইটা প্রশ্ন, একটা 35%কে দশমিকে প্রকাশ, আর এটা হচ্ছে 5%কে দশমিকে প্রকাশ। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, তো লক্ষ্য করা যাক আমরা এটা কিভাবে করব। আমাদের বলা হয়েছে কি 35%কে দশমিক বানাতে হবে, আর একটা কি 5%কে দশমিক বানাতে হবে। তাহলে ওখানে আমাদের ইনস্ট্রাকশন কি ছিল যে পার্সেন্টকে তুলে দিয়ে আগে নিচে 100 লিখতে হবে অবশ্যই। তাহলে এই পার্সেন্টকে তুলে দাও, দিলে নিচে কত 100 হলো। এই পার্সেন্টকে তুলে দাও, তাহলে নিচে কত হলো 100 হলো। এখন আমরা কাটাকাটি করে যা হবে তাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যদি 35কে 100 দিয়ে ভাগ দিই তাহলে হবে কিন্তু 0.35, আর যদি 5কে আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে হবে 0.05। বুঝতে পেরেছ? আচ্ছা, ভাগ কি করে দিবা এটা নিয়ে একটু কথা বলি। কথা হচ্ছে যে আমরা দশমিকের ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে একটা শূন্য একটা ডিজিটের মধ্যে চলে যায়। এই যে এই শূন্যটা গেল 5-এর মধ্যে, এই শূন্যটা গেল 3-এর মধ্যে, আর 1-এর জন্য হবে কি দশমিক। আচ্ছা, তাহলে এই শূন্য গেল 5-এর মধ্যে, আর এই শূন্যটা যাওয়ার মতন কোনো ডিজিট নাই, এই জন্য এই শূন্য গেল সামনে, আর এই 1-এর জন্য বসবে কি দশমিক। ঠিক আছে? মানে আমি তোমাদেরকে বলি 7%কে দশমিক বানাতে গেলে কি করতে হবে? 7/100 লিখলাম, লেখার পরে একটা শূন্য একটা ডিজিটের মধ্যে যায়, অর্থাৎ এই শূন্যটা যাবে 7-এর মধ্যে, আর এই শূন্য যাওয়ার মতন কোনো ডিজিট আছে নেই, তাহলে এই শূন্য বসে যাবে সামনে, আর এই 1-এর সিরিয়াল যখন আসবে তখন তোমরা একটা দশমিক বসাবা। তাহলে 8%কে দশমিক বানাতে গেলে কি করব? 8/100 লিখলাম, লিখতে হবে কি এই শূন্য 8-এর মধ্যে, এই শূন্য সামনে, এই শূন্যটা যাচ্ছে 8-এর মধ্যে, একটা শূন্য 8-এর মধ্যে, এই শূন্যটা যাচ্ছে সামনে, আর এই 1-এর জন্য বসবে কি দশমিক, অর্থাৎ 0.08। তাহলে বলো তো 9%, 9%কে দশমিক আকারে আমরা কি করে দেখাবো? 9%কে দশমিক আকারে দেখালে কি হবে? 0.09। আচ্ছা, এবার আসো, সাপোজ 132%কে আমরা দশমিক আকারে দেখাবো। 132%, এটাকে কিভাবে দেখাবা? সবার আগে 132, এখান থেকে পার্সেন্টটাকে আগে তুলে দিবা, দিলে নিচে কত বসবে 100। আর আমরা জানি একটি শূন্য একটা ডিজিটের মধ্যে চলে যায়। হ্যাঁ, তাহলে এই শূন্য যাবে 2-এর মধ্যে, এই শূন্যটা যাবে 3-এর মধ্যে, আর এই 1-এর সিরিয়ালটা যখন আসবে তখন ঘর আগাবে না, বরং দশমিক বসবে, এই যে 0.1, 0.3। তাহলে বলো তো 2, 4, 3, 2% সমান কত? মানে দশমিক। আচ্ছা, 2, 4, 3, 2% সমান কত হবে? এই যে পার্সেন্ট মানে কি জানো? 2 ঘর আগে দশমিক পড়বে। আরো সহজ করে দিই, না না তোমার মিথিলা হয়নি, এই যে 2 ঘর আগে দশমিক বসবে। আচ্ছা, পার্সেন্টকে দশমিক বানাতে গেলে 2 ঘর আগে দশমিক বসে, 1 ঘর 2 ঘর, এই এখানে দশমিক। আচ্ছা, তোমাদের আরো সহজ করে দিই, এবার একটু শর্টকাটে আসি। হ্যাঁ, হয়নি, 2 ঘর আগে দশমিক বসাতে হবে। খেয়াল করো, এই যে 2, 4, 3, 2%কে যদি দশমিক বানাতে চাও তাহলে কি করতে হবে? 2, 4, 3, 2 এর নিচে পার্সেন্ট তুলে দিয়ে বসাবো কত? 100। আমি কিন্তু বলেছি যে একটা শূন্য একটা ডিজিটের মধ্যে যাবে, এই শূন্যটা যাবে 2-এর মধ্যে, এই শূন্যটা যাবে 3-এর মধ্যে, 1-এর জন্য কোনো ঘর আগাবে না, 1-এর সিরিয়াল যখন আসবে তখন সরাসরি বসে যাবে দশমিক। বুঝতে পেরেছ? হ্যাঁ, এবার হচ্ছে 24.32 হবে। তাহলে বলো 2, 8, 5, 7, 3, 2, 4, 1, 7, 3, 2, 4, 5% সমান কত? আচ্ছা, কি হবে বলো তো? এই পার্সেন্ট থাকলে 2 ঘর সামনে দশমিক আগায় আসে, এই যে 1 ঘর 2 ঘর, এই এখানে বসবে দশমিক। বুঝতে পেরেছ? এখন ওই সহজ প্রশ্নটাতে আবার আসি, 7% সমান কত দশমিক হবে? তাহলে
2 ঘর আগে দশমিক বসবে। তাহলে 7 একটা, এই সামনে একটা শূন্য আর এখানে দশমিক। তাহলে 9% সমান কত দশমিক? 9 দশমিকের কারণে ঘর আগাবে কয়টা? 2টা। তাহলে 9 একটা, সামনে একটা শূন্য, এই দশমিক। তাহলে 12% সমান দশমিক কি আসবে? 12% সমান দশমিক আসবে 2 ঘর, অর্থাৎ 2 একটা, 1 একটা, এখানে দশমিক। বুঝতে পেরেছ? যদি 3 ঘর হয়, যদি 3 ঘর হয় 1 3 2 4, এইটা পার্সেন্ট সমান কত দশমিক? তাহলে পার্সেন্ট থাকলে দশমিক কয় ঘর এগিয়ে যায়? 2 ঘর। পার্সেন্ট থাকলে দশমিক কয় ঘর আগায়? 2 ঘর। তাহলে এই যে 1 ঘর 2 ঘর, এই এখানে বসবে দশমিক। এখন আসলে পারবা তো নাকি? তাহলে আমি কটা প্রশ্ন করতে দিই, দেখি কি অবস্থা। সবাই নাম্বার লিখবা, অ্যান্সার লিখবা। ওকে, তাহলে মনে করো 1 নাম্বার প্রশ্ন দিলাম 7% সমান কত দশমিক। 2 নাম্বার প্রশ্ন দিলাম 9% সমান কত দশমিক। 3 নাম্বার প্রশ্ন দিলাম 50% সমান কত দশমিক। দেখা যাক কে পারে। 4 নাম্বার প্রশ্ন দিলাম 122% সমান কত দশমিক। 5 নাম্বার প্রশ্ন দিলাম 750 সমান কত দশমিক। ওকে, এগুলো একটু দেখাও। 1 লিখেছো 07। ওকে, 2 ঘর আগাবো, 2 ঘর আগাবো। আচ্ছা, তারপরে হ্যাঁ তোমরা লিখতে থাকো, আমি দেখে নিচ্ছি যে কি অবস্থা। আচ্ছা, 0.07, 0.12, হ্যাঁ এটা 0.12 মানে এটা হয়নি তো। আচ্ছা, তারপরে 13.24 লিখেছি। কোথায় পাচ্ছ তোমরা এগুলা? আচ্ছা, কোথায় পাচ্ছ? হ্যাঁ, সুমাইয়া সুন্দর করে লিখে দিয়েছে। 0.07, 0.09, 0.50, 1.22, 7.50। ওকে, ঠিক আছে, এটা ঠিক আছে। তারপর হ্যাঁ সুন্দর, সবাই দারুণ অ্যান্সার দিচ্ছ, কিন্তু একটা জায়গায় তোমাদের কিন্তু ভুল আছে, আমি পরে ঠিক করে দিচ্ছি অবশ্য। আচ্ছা, এই যে এটা হয়নি কি, কাউশিয়া ইহান শাপলা, তোমার হয়নি আপু। আচ্ছা, 0.07 হবে। হ্যাঁ, আচ্ছা সুন্দর, সবাই খুব দারুণ অ্যান্সার দিচ্ছে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আমি তোমাদের বলে দিচ্ছি কোনটা কত। দেখো, এবার তোমাদের সাথে মিলিয়ে নাও। 0.7%কে দশমিক বানালে 2 ঘর দশমিক আসবে, 1 ঘর 2 ঘর দশমিক, ঠিক আছে। 9%কে যখন দশমিক বানাবো তখন কি হবে? 1 ঘর 2 ঘর, এই দশমিক। বলো, 50%কে যখন তুমি দশমিক বানাবা তখন কি লিখতে হবে? 1 ঘর 2 ঘর, এখানে দশমিক। তার মানে তোমরা লিখলা 0.50। কিন্তু একটা কথা তোমরা খেয়াল রাখবা, দশমিকের পরে যদি 0 থাকে, এই 0কে লিখতে হয় না, অর্থাৎ অ্যান্সার হবে 0.5। আচ্ছা, এখানে পার্সেন্টের কারণে দশমিক কয় ঘর আগাবে? 2 ঘর। 1 ঘর 2 ঘর, এই এখানে বসবে দশমিক। এখানে পার্সেন্টের কারণে দশমিক আগে 2 ঘর, 1 ঘর 2 ঘর, এখানে বসবে দশমিক, কিন্তু এটাকে লিখতে হবে 7.5। এই শেষের শূন্যটা লিখতে হয় না, দশমিকের শেষের শূন্যটা লিখতে হয় না। তাহলে আমরা কিন্তু হচ্ছে বুঝতে পেরেছি কিনা একটু বলো। আবার একটু বলি, 850%-এর দশমিক কি হবে একটু বলো। 850-এর দশমিক কি হবে? শোনো, প্রশ্নগুলো কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, অর্থাৎ এটা নার্সিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের প্রশ্ন। 850%কে আমরা দশমিক আকারে দেখালে কিভাবে লিখবো? একটু কমেন্ট করো সবাই, আমি এটা দেখবো। স্যার বুঝতে পারছি। 850, জি 850। আপু তোমার হয়নি, কি বলে? মনিরা আক্তার মলি, হয়নি। আচ্ছা, তারপর 8.5, গুড, ভেরি গুড, 8.5, থ্যাংক ইউ। 8.5 দশমিক পার্সেন্টের কারণে দশমিক 2 ঘর আগাবে। হ্যাঁ, তাহলে 1 ঘর 2 ঘর, এই বসাবো এখানে দশমিক, কিন্তু শেষের শূন্য লিখবো না, তাহলে লিখবো কত? 8.5। যারা 8.5 লিখেছো তারা সঠিক লিখেছো। কোরআনের বাণী আপনি ভুল করেছেন, শেষের শূন্য লিখতে হয় না। আচ্ছা,
থ্যাংক ইউ। 8.5 নুরি ভুল করেছো, 8-এর আগে দশমিক না। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে সাপোর্ট করার জন্য। ক্লাসটা সবাই শেয়ার দিয়েছো? সবাই শেয়ার দাও। তোরা শেয়ার না দিলে কে দিবে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে শতকরা থেকে দশমিক প্রকাশ করা শিখছিলাম। এরপরে আমরা যাব শতকরার মোট মান বের করা। হ্যাঁ, শতকরার মোট মান কি করে বের করতে হয়, এখানে দেখো একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেটা হচ্ছে যে পার্সেন্টের কিছু মান দেওয়া থাকবে, সেই মান সরাসরি বের করতে বলা হলে শতকরার দেওয়া থাকবে, মান বের করতে হবে। হ্যাঁ, এই যে এখানে আমরা এখন সলিউশনে চলে আসব। আজকে তোমাদের খুব একটা বেশি ক্লাস নিব না, বেশি সময় পড়াবো না, কিন্তু যতটুকু সময় পড়বো মন দিয়ে পড়বো, বেশি পড়তে হবে না। আগামী শুক্রবার আবার তোমাদের ক্লাস নিব, ঠিক আছে? আচ্ছা, 7.50 না রে পাগলা, 7.50 ওই শেষের 0 লিখতে হয় না। এমএসটি রাবেয়া, শেষের 0 লিখতে হয় না, শেষের 0 লিখতে হয় না। আচ্ছা, তাহলে স্যার যদি অ্যান্সার দেওয়া থাকে 8.50 আর 8.5, কোনটা নিবা? 8.5 নিবা, 8.5 নিবা, 8.50টা নিবা না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ময়মনসিংহ থেকে ক্লাস নিচ্ছি, আপনার স্টুডেন্টরা তো উপর থেকে ক্লাস করতেছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখন আমরা পার্সেন্টের মান বের করা শিখব। এই যে ইনস্ট্রাকশনটা পড়ি, আমাদের বেসিক অফ নার্সিং ম্যাথ বইটা দেখো, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। প্রথমে মূল সংখ্যাটি লিখে তারপর পার্সেন্ট চিহ্নটাকে গুণ দিয়ে লিখে পার্সেন্ট যুক্ত সংখ্যার নিচে 100 লিখতে হবে। হ্যাঁ, তারপর কাটাকাটি করলেই উত্তর চলে আসবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে 50 টাকার 10% সমান কত। ঠিক আছে, 50 টাকার 10%, তার মানে এটাকে আমরা ক্যালকুলেশন কিভাবে করেছি? 50 গুণ এই যে 10/100 সমান 5 টাকা। ওকে, তাহলে 10 নম্বর প্রশ্ন, 4 এর 75% সমান কত? কি করবা বলো তো? জাস্ট এই সমাধানটা দিকে খেয়াল করো, সব প্রশ্ন পড়ে দেখলেই তোমরা বুঝতে পারবে। এটা 4 এর 75% মানে 75/100, তুলে দিয়ে 100 দিয়ে আমরা কাটাকাটি করেছি, করলে উত্তর বের হয়ে যাবে। এগুলো কি বোঝা দেওয়া লাগবে? 11 নম্বর বলছে 50 এর 10% সমান কত? পারবে না তোমরা? আচ্ছা, তারপরে 12 নম্বর 250 এর 10% সমান কত? এগুলো পারবা তো নাকি? ভাইয়া দিনাজপুর থেকে, থ্যাংক ইউ। আচ্ছা, দিনাজপুর থেকে যুক্ত হওয়ার জন্য। তাহলে 50 এর 10% সমান কত? 250 এর 10% সমান কত? এগুলো তো আমরা পারবো নাকি? না পারলে বলো তো আমাকে একটু। 10, 11, 12 তিনটার মধ্যে কোনোটা পারবা? বোঝা যাচ্ছে স্যার পারবো। আচ্ছা, তিনটা প্রশ্নের মধ্যে কোনোটা পারা যাবে কিনা, মানে অসুবিধা হবে কিনা? এগুলো একদিন বোঝাইছেন? হ্যাঁ, এগুলো একদিন বোঝাইছিলাম, কিন্তু ওই ক্লাসটা নষ্ট হয়ে গেছে, এই জন্য। না স্যার পারবো। আচ্ছা, পারলে তো ভালো। এই যে সমাধানের দিকে খেয়াল করবা, দেখো আমাদের বইটাতে আমি খুব সুন্দরভাবে তোমাদের এই প্রশ্নগুলো সলিউশন করে দিয়েছি, আর স্টেপ ভিত্তিকভাবে সহজ থেকে কঠিন পর্যায়ে সাজিয়ে দিয়েছি, যাতে তোমাদের মানে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, 12 করে দেন স্যার। আচ্ছা, 12 250 এর 10% সমান কত, তাই না? আচ্ছা, দেখো করে দিই, দাঁড়াও একজন করে দিতে বলছে। আর একটু শর্টকাটও বলি। 12 আমাদের বলছিল 250 এর 10% সমান কত? বেশি কিছু না, এই 10%-এর পার্সেন্টটা তুলে দাও। পার্সেন্টটা তুলে দিলে নিচে কত হবে? 100 হবে। এবার কাটাকাটি করে দাও, এই 0 0 কাটা, দুইটা 0, একটা 0 একটা 0 কাটা, তাহলে কত হলো? 25। এবার একটা কথা বলবো, ভালো করে শোন। কথা হচ্ছে যে মনে করো আমি যদি বলি 600 এর 10% সমান কত? 600 এর 10% সমান কত? এরকম বললাম। একটা কথা মনে রাখবা যে আমরা যদি শেষের একটা 0 বাদ দিই তাহলে 10%-এর মান পাওয়া যায়। ভালো করে শুনবা, শেষের একটি 0 বাদ দিলে 10%-এর মান পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, শেষের একটি 0 বাদ দিলে কি পাওয়া যায়? 10%-এর মান পাওয়া যায়। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো যে শেষের একটি 0 বাদ দিলে 10%-এর মান পাওয়া যায়। তাহলে 600 এর 10% সমান কত হবে? 600 এর 10% সমান হবে একটা 0 বাদ, তাহলে কত? 60। এটা হচ্ছে কয় পার্সেন্টের মান?
10%-এর মান, তাহলে 10%-এর মান হচ্ছে 60। এখন যদি তোমাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে 20%-এর মান কত, তাহলে 20%-এর মান হবে 2টা 60। কয়টা 60? 2টা 60। তার মানে 60 গুণ 2, এটা 20%-এর মান। যদি 30%-এর মান চাইতাম তাহলে 60 গুণ 3। আচ্ছা, আমি তোমাদের আরেকটু ক্লিয়ার করি বিষয়টা, মনে করো তোমাদেরকে বললাম যে 480 এর 30%-এর মান কত। কথার কথা, 480 এর 30%-এর মান কত? একটা কথা মনে রাখবা যে যদি আমরা শেষের শূন্যটাকে কেটে দিই তাহলে পাওয়া যায় 10%-এর মান। শেষের শূন্য কেটে দিলে 10%-এর মান পাওয়া যায়, তাহলে 10%-এর মানটা হচ্ছে 48। এখন 30% চাইছি মানে 3টা 48, ঠিক আছে? আর 3 48 সমান যা হবে তাই, সেটাই 30%-এর মান। এখন যদি বলি 5000 এর 60%-এর মান কত, তাহলে কি করবা? এখানে কিছুই না, শুধু এই শেষের একটা শূন্য কেটে দিবা। তাহলে এই যে 500, এটা হচ্ছে 10%-এর মান। তাহলে লাগবে কি? 500 হচ্ছে 10%-এর মান, কিন্তু আমাদের চাচ্ছে 60%-এর মান কত, তাই না? তাহলে 500 গুণিতক মানে 6টা 500। আচ্ছা, আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি যে তোমরা এটা বুঝেছো কিনা একটু বলো তো। তাহলে তোমরা একটু এক নজরে বের করবা, বলো 700 এর 40%-এর মান কত, এটা একটু বের করবা। তারপর 450 এর 30%-এর মান কত? এই প্রশ্ন দুটার অ্যান্সার একটু বের করো। এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম, এটা বের করো। প্রথম দ্বিতীয় ব্যাচে বেশি স্টুডেন্ট ছিল। আচ্ছা, একটু আমরা কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারতেছো? একটু বলো তো, শুনতে পাচ্ছ এখন? স্যার 11। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, যদি তাই হয় তাহলে আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে এই যে 12 নম্বর পর্যন্ত কি আমরা পারবো? একটু বলো তো, 12 নম্বর পর্যন্ত তোমরা পারবা? 12 নম্বর পর্যন্ত আমরা পারবো কিনা একটু জানতে চাচ্ছি। স্যার 2 এর 135। জি জি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি স্টেপ 2 তে যাব? আচ্ছা, থ্যাংক ইউ, সবাই সঠিক উত্তর দিয়েছ, পারবো। ওকে, স্টেপ 2 তে যাই। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে? 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে 5% তোমাকে ভ্যাট দিতে হবে। তো বলছে 4080 টাকার উপরে ভ্যাট দিতে হবে কত? আচ্ছা, তো খুবই সহজ। 14 নম্বর প্রশ্ন তোমাদের লেকচার শিটের মধ্যে আছে, কারণ এটা বিএসসি 19-20 প্রশ্ন। আচ্ছা, আমি তোমাদেরকে একটু দেখাই। আমাদের বলা হয়েছে বিল কত? 4080 টাকা। হ্যাঁ, তাহলে 4000, কালিটা একটু চেঞ্জ করি, 4080 টাকার উপরে 5% ভ্যাট দিতে হবে। হ্যাঁ, তাহলে 4080 এর 5% যা হবে তাই তোমাকে ভ্যাট দিতে হবে।
তাহলে ক্যালকুলেশন করে ফেলবা। 4080 এর 5% সমান কত হয় সেটা দিতে হবে ভ্যাট। এই যে 100 দিয়ে কাটাকাটি করবা, এই 0 এর 0 কেটে দাও, তাহলে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, এই 2 দিয়ে যদি আমরা 408 কে কাটি তাহলে হচ্ছে 204 টাকা। তাহলে 204 টাকা আমাদের ভ্যাট দিতে হবে, ঠিক আছে। আচ্ছা 204 টাকা ভ্যাট দিতে হবে। আর তারপরে আমাদেরকে যে প্রশ্নটা আছে এখানে বলা হয়েছে যে 350 টাকা হারে মিষ্টি কিনে, তার মানে আমরা বলবো 1 কেজি মিষ্টির দাম হচ্ছে 350 টাকা, তাহলে 3 কেজির দাম কত হবে? 350 গুণ 3 মানে 1050 টাকা। ওকে, 1 কেজি মিষ্টির দাম যদি 350 টাকা হয় তাহলে 3 কেজির দাম হবে কত? 1050 টাকা। এখন আমাদের বলা হয়েছে যে এই 1050 টাকা, তাই না? এই 1050 টাকার উপরে তোমাদের হচ্ছে 4 টাকা হারে ভ্যাট দিতে হবে, মানে 4% ভ্যাট দিতে হবে। তাহলে 1050 এর 4% সমান যা আসবে সেটা আমাদের ভ্যাট দিতে হবে। তাহলে 4%, এটাকে আসো ক্যালকুলেশন করো। এটা কিভাবে ক্যালকুলেশন হবে? এই যে পার্সেন্ট, 4% এর নিচে 100 দিয়ে কাটাকাটি করবা, তাহলেই হবে। এই 0 0 কেটে দাও, যদি 5 দিয়ে কাটি তাহলে 5 দুগুণে 10, 5 21 হচ্ছে 105, এই 2 দিয়ে যদি 4 কে কাটো তাহলে হয় 2। এবার আমরা 21 আর 2 গুণ করলে হচ্ছে 21 দুগুণে কয় টাকা? 42 টাকা। তার মানে আমরা বুঝলাম যে 42 টাকা ভ্যাট দিতে হবে। ইমরুল কাউসার, হ্যাঁ দিনাজপুর আসবো ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা এবার দেখো আমি এখানে কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করেছি। আসলে বইটা থেকে একটু আলোচনাটা পড়ি, দেখি তোমরা বই থেকে পড়ে বুঝতে পারো কিনা। আমি কিন্তু এখানে লিখেছি যে 5% হারে 4080 টাকার উপরে বিলের ভ্যাট কত হবে, তাই না? সমাধান, যেহেতু 5% ভ্যাট দিতে হবে তাহলে 4080 এর 5% বের করলেই আমরা বুঝতে পারবো যে কত টাকা ভ্যাট দিতে হবে। সুতরাং 4080 এর 5% অর্থাৎ 4080 গুণ 5/100 অর্থাৎ 204 টাকা ভ্যাট দিতে হবে কাটাকাটি করে। হ্যাঁ, এবার 14 নম্বর প্রশ্নটা দেখো, বলছে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে কত টাকা ভ্যাট দিতে হবে। তাহলে এটা সমাধানটা দেখি আমরা। 1 কেজি মিষ্টির দাম যদি 350 টাকা হয় তাহলে 3 কেজি মিষ্টির দাম হবে 350 গুণ 3 অর্থাৎ 1050 টাকা। এখন খেয়াল করুন, প্রশ্নে বলা হয়েছে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিতে হবে, তাই না? অর্থাৎ 4% ভ্যাট দিতে হবে। 4% সমান যা আসবে সেই পরিমাণ টাকা ভ্যাট দিতে হবে। অতএব 3 কেজি মিষ্টির দাম যেহেতু 1050 টাকা, এখন আমাদের ভ্যাট দেওয়া লাগবে 1050 এর 4%। সুতরাং 1050 এর 4% ভ্যাট দিতে হবে। 1050 এর 4% সমান কত? 4/100 সমান 42 টাকা। বুঝতে পারছি? এবার 15 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখব। আমাদের বলছে একটি স্কুলে 450 জন শিক্ষার্থী আছে, যার মধ্যে 18% হচ্ছে ছাত্রী। ওই স্কুলে কতজন ছাত্রী? তাহলে আমরা কি লিখবো বলো তো? 450 এর 18% ছাত্রী, যেহেতু সমাধানে দেখো বলা হয়েছে স্কুলে মোট 450 জন শিক্ষার্থী আছে এবং 18% ছাত্রী আছে। তাহলে 450 এর 18% সমান যা হবে সেটাই হলো ছাত্রীদের সংখ্যা। এখন 450 এর 18% সমান কত সেটা বের করুন। তাহলে আমরা 450 এর 18% সমান কত সেটা বের করলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। বুঝতে পারছি তোমাদের? আচ্ছা, এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন বলছে এক ব্যক্তি তার মাসিক বেতনের শতকরা 10% হচ্ছে মহার্ঘ ভাতা দেয়। ঠিক আছে, মহার্ঘ ভাতা পায়। এখন আমার কথা হচ্ছে এই শতকরা 10% মানে কি 10%, কিন্তু শতকরা 10% মানে 10%। তার মানে তুমি 10% মাসিক বেতনের 10% হচ্ছে মহার্ঘ ভাতা পাও। মাসিক বেতন যদি বলেছে 4200 টাকা হলে মহার্ঘ ভাতা কত, তাহলে কি লিখবা? 4200 এর 10%, সেটাই হচ্ছে মহার্ঘ ভাতা। আচ্ছা সমাধানটা দেখি। 4200 এর 10% সমান 420 টাকা। একজন ব্যক্তির মাসিক বেতন হলো কত? 4200 টাকা। তিনি মাসিক বেতনের 10% মহার্ঘ ভাতা পান, অর্থাৎ মহার্ঘ ভাতা পাবেন কত? 4200 এর 10%, ক্যালকুলেশন করলে 420 টাকা। আচ্ছা, এই যে 16 নম্বর পর্যন্ত আজকে আমি তোমাদেরকে পড়ালাম, এই 16 নম্বর পর্যন্ত আর কোনো সমস্যা আছে কিনা একটু জিজ্ঞাসা করছি। 16 নম্বর পর্যন্ত কি আর কোনো সমস্যা আছে? আর বইটার আলোচনা তোমাদের কেমন লেগেছে একটু বলবা। 16 নম্বর পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা এবং বইটার আলোচনা কেমন লাগছে? বইটা পড়ে কি নিজে থেকে বোঝা যাবে অঙ্কগুলা?
আচ্ছা, তোমাদের সাথে একটু কথা বলি। বলো, মানে বইটার আলোচনাগুলো কেমন লেগেছে? আর তোমরা যত পর্যন্ত পড়েছি, খুব একটা বেশি পড়াই নাই অবশ্য। আলহামদুলিল্লাহ স্যার, কোনো প্রবলেম নাই। সবাই কি বুঝতে পেরেছ? যাক, মাশাআল্লাহ। আর বইটাতে আমি খুব সুন্দরভাবে আলোচনাগুলো তুলে ধরেছি। এটা পড়তে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আমি আসলে ময়মনসিংহ ব্রাঞ্চে আছি। ময়মনসিংহ ব্রাঞ্চ থেকে তোমাদের সাথে আজকে অনলাইনে যুক্ত হয়েছিলাম। এখানে ময়মনসিংহেরও অনেক শিক্ষার্থী আছে। আপনাকে কেবল দেখা গেল? আচ্ছা, হ্যাঁ, আমাকে কেবল দেখা গেল, থ্যাংক ইউ। আচ্ছা, তো কথা হচ্ছে যে অনেক ভালো বই তো স্যার। হ্যাঁ, বইটা মোটামুটি আমি চেষ্টা করেছি তোমাদের জন্য ভালো করে রিপ্রেজেন্ট করার, এবং বইটাতে আমরা টপিক অ্যাড করেছি হচ্ছে টোটাল 32টা। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, পাবা কিছুদিন পরে, তোমরা পেয়ে যাবা বইটা। একটু কিছু কিছু কন্টেন্ট তোমাদেরকে একটু দেখাই তাহলে। হ্যাঁ, বইটাতে অনেক সুন্দরভাবে আমি আলোচনাটা অ্যাড করেছি। যেমন আমরা পড়ছিলাম কি চ্যাপ্টার, আচ্ছা যাই হোক, একটু দেখাচ্ছি তোমাদেরকে, যদিও বইটা এখনো কেউ হাতে পায় নাই। আর অনেক সুন্দরভাবে কিছু বিষয় আমি এখানে যুক্ত করেছি। আচ্ছা, সকল আলোচনাগুলো খুব দারুণভাবে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের বই, অনেক বিস্তারিতভাবে আলোচনা তুলে ধরা হয়েছে। যেমন তোমাদের যদি একটু এক্সাম্পল দিই, এই যে সবগুলো প্রশ্ন এরকম চিত্র দিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা অঙ্ককে আমরা চিত্র দিয়ে অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। যেমন একটা উদাহরণ দিই যে কেন বইটা পড়তে সুবিধা হবে আমাদের। যেমন আমরা একটা বইটা থেকে একটা আলোচনা আজকে পড়বো। হ্যাঁ, আচ্ছা, মনে করো মৌলিক সংখ্যার আলোচনাটা করব, ঠিক আছে? তোমাদের কাছে অনেকের আবার মৌলিক সংখ্যা কঠিন মনে হতে পারে। যাই হোক, আমরা হচ্ছে মৌলিক সংখ্যার আলোচনাটা আজকে তোমাদেরকে পড়াচ্ছি। তো দেখো, আচ্ছা, আচ্ছা, আমি আমার ছবিটা সরাই দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, মৌলিক সংখ্যার আলোচনাটা একটু করি, দেখি তোমরা বুঝতে পারো কিনা। জাস্ট রিডিং পড়ে যাবো। হ্যাঁ, প্রাইম নাম্বার, আমি তোমাদের সাথে একটু রিডিং পড়ব। মৌলিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় প্রাইম নাম্বার। সংজ্ঞা: যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা নিঃশেষে বিভাজক করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17 ইত্যাদি। আচ্ছা, এখানে তোমরা দেখে নিবা যে সকল সংখ্যার দুইটা মাত্র উৎপাদক থাকবে তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। এখানে বিস্তারিত বিবরণ দেওয়া আছে, আমি এইগুলা তোমরা পড়ে নিলেই হবে, পারবা। আমি তোমাদের জাস্ট একটু মৌলিক সংখ্যা সেট কিরকম এগুলো নিয়ে আলোচনা করেছি, এই আলোচনাটা একটু পড়াবো তোমাদেরকে, যারা মৌলিক সংখ্যা চিনতে সমস্যা হয়। আমাদের বলা হয়েছে একটি সংখ্যা মৌলিক কিনা, ভালো করে দেখো। একটি সংখ্যা, এই যে একটি সংখ্যা মৌলিক কিনা সেটা 2, 3, 5, 7 এই 4টি সংখ্যার মাধ্যমে আমরা ধরে ফেলতে পারি। প্রশ্ন করা হয়েছে সেটা কিভাবে। এখানে বলা হলো কি, আমরা জানি একটি মৌলিক সংখ্যা কখনোই অন্য একটি মৌলিক সংখ্যাকে ভাগ করতে পারে না। আসুন আলোচনা করা যাক। এখানে কিন্তু দেখো বলা হয়েছে কি, কোন সংখ্যা মৌলিক কিনা সেটা জানার জন্য, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, কোন সংখ্যা মৌলিক কিনা সেটা জানার জন্য প্রথমে উক্ত সংখ্যাকে 2, 3, 5, 7 দিয়ে ভাগ করবেন, ঠিক আছে? যদি ভাগ করা না যায় তাহলে বুঝে নেবেন ওই সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা। তার মানে তোমার মৌলিক সংখ্যা চিনতে কিন্তু কোনো কষ্টই করা লাগলো না, শুধু দেখতে হবে একটা সংখ্যাকে 2, 3, 5, 7 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। 2, 3, 5, 7 দিয়ে ভাগ করা না গেলে সেটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? এখানে এবার উদাহরণটা দেখো। মনে করুন আমরা এই যে এই আলোচনাটা, মনে করুন আমরা পরীক্ষা করে দেখব যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। ওকে, আমরা এটা পরীক্ষা করব।
মনে করুন আমরা পরীক্ষা করে দেখব যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। কি কি পরীক্ষা করতে চাচ্ছি? 53, 59, 27, 57, 27 এদেরকে আমরা পরীক্ষা করব। ঠিক আছে, এখানে লেখা আছে এখানে 53 সংখ্যাটিকে 2, 3, 5, 7 এই চারটি সংখ্যার কোনোটা দ্বারা ভাগ করা যায় না, সুতরাং 53 একটি মৌলিক সংখ্যা। আবার 59কে 2, 3, 5, 7 কোনোটা দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা মৌলিক সংখ্যা। আবার 27কে 3 দ্বারা ভাগ করা যায়, সুতরাং 27 সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। 57কে 3 দ্বারা ভাগ করা যায়, সুতরাং 57 সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। 87কে 3 দ্বারা ভাগ করা যায়, সুতরাং 87 সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। এই যে আমরা শিখলাম না মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা ধরা, এটার উপরে 100টা এমসিকিউ দিয়েছি আমি তোমাদের প্র্যাকটিসের জন্য। এরকম দেখো, যেমন 41 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখতে হবে 2, 3, 5, 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না, কাকে? 91কে 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে মৌলিক সংখ্যা না। 87কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা না। 63কে 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা না। 59কে 2, 3, 5, 7 কোনোটা দিয়ে ভাগ করা যায় না, এটা মৌলিক সংখ্যা। এখানে আবার সমাধানে সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। 42 নম্বরও কিসের প্রশ্ন? মৌলিক সংখ্যার প্রশ্ন। এখন আসো, এই যে এখন কি করেছি, এই যে 43 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মৌলিক সংখ্যা? তারপর দেখো এই যে 44 নাম্বার থেকে শুরু করে 51 পর্যন্ত এখানে 10টা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক করার জন্য দিয়েছি, যাতে আমরা মৌলিক সংখ্যা শিখলাম। এই মৌলিক সংখ্যা শেখার সাথে সাথে আমরা কি করছি, এই 10টা প্রশ্ন সাথে সাথে আমাদের হোমওয়ার্ক করার জন্য আমি দিয়েছি। এবং হোমওয়ার্কের প্রশ্নগুলো আবার নার্সিং ইনস্টিটিউট হেলথ টেকনোলজির প্রশ্ন। তো নার্সিং ইনস্টিটিউট হেলথ টেকনোলজির প্রশ্ন আমাদের নার্সিং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ম্যাথস আইএসটির প্রশ্ন আমাদের নার্সিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, যেন আমরা একটা কন্টেন্ট শেখার পরে সাথে সাথে সেই কন্টেন্টের আলোকে 50টা বা 60টা মানে ম্যাথ আমরা যেন করে ফেলতে পারি, এবং আমাদের যেন খুব একটা বেশি সময় না লাগে। এবং এগুলো সব সাজানো গোছানো সুন্দর করে, এমসিকিউগুলো অনেক দারুণ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীদের বুঝতে কোনো প্রবলেম থাকবে না। বইটা তোমরা 1 তারিখের পরে পাবা। ঠিক আছে, 1 তারিখে প্রেস আমাদেরকে বইটা দিবে এবং এটার খুচরা মূল্য পড়বে 150 টাকা। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করতেছি। আর তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো কিনা সেটাও জানাবা। নিউরন নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে আবারও সকলকে অভিনন্দন জানাচ্ছি। ময়মনসিংহ ব্রাঞ্চে আছি বর্তমানে, সবার কাছে দোয়া চাই। ময়মনসিংহ ব্রাঞ্চের জন্যও আমরা দোয়া করব সবাই। বাংলাদেশের বিভিন্ন ব্রাঞ্চ থেকে নিউরনের শুভাকাঙ্ক্ষী সহ অন্যান্য কোচিংয়ের যে সকল ছাত্রছাত্রী আজকে আমরা অনলাইন ক্লাসটা করলাম, ভালো লাগলো, সময়টা উপভোগ করলাম। ক্লাসটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবো, এবং আমাদের এটা আদৌ উপকারে আসলো কিনা সেটাও একটু জানাবো। তো থ্যাংক ইউ সবাইকে। আমরা 53 মিনিট ধরে, দীর্ঘ 53 মিনিট ধরে কথা বলছিলাম, তো একটু কমেন্ট করব এবং সর্বশেষ ক্লাসটা শেয়ার করে দিব। ঠিক আছে, কে কে শেয়ার করবা একটু দেখবো, শেয়ার করে ডান লিখে দিবা। ওকে, তোমরা শেয়ারের সময় লিখবা নিউরন নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে অনলাইন ফ্রি কানেক্ট ক্লাস। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। তো সবাই ভালো থাকবা। আর ক্লাসটা আমরা আরও একবার মন দিয়ে করব, যেন ভুলে যাওয়ার যেন কোনো সুযোগ না থাকে। তো ঠিক আছে, 2 নাম্বারটা কোশ্চেন দেখতে পারি নাই ভাই। 2 নাম্বারটার প্রশ্ন, 2 নাম্বারটার কোশ্চেন মানে, আচ্ছা এগুলো পরে ক্লাসে শুনবো নি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক বেস্ট, থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে স্যার। আচ্ছা, তো আমরা 16টা প্রশ্ন পড়েছি অনলি। আগামী ক্লাসে আমরা অনেক বেশি পড়বো, এবং আগামী ক্লাসটা হবে আগামী শুক্রবার রাত 9টায়। ঠিক আছে, আগামী শুক্রবার রাত 9টায়। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।